চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত একটি ঐতিহাসিক টানেলের একটা ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র, এক যা পাশে চট্টগ্রাম হচ্ছে শহর টানেলের রুট চলে গেছে আর এই পাশে হচ্ছে পতেঙ্গা সৈকত। থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। প্রাচীনকাল থেকে এটি একটি কৌশলগত নৌপথ ও বাণিজ্য প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ১৯৯১ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পর বর্তমানে কংক্রিটের বেড়িবাঁধ দিয়ে একটি পুনর্নির্মাণ ও সংরক্ষিত করা হয়েছে। হাজার বছর ধরে পতেঙ্গা বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার ছিল। পর্তুগিজ, ব্রিটিশ, ফরাসি ও রোমান বণিকরা এই পথে ব্যবহার করত। এটি ঐতিহাসিকভাবে নৌ-কৌশলগত এলাকা হিসেবে পরিচিত। ১৯৯১ সালে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পতেঙ্গা সৈকতটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল এবং উপকূলীয় এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১৯৯১ সালের পরে জলোচ্ছ্বাস থেকে বন্দর এলাকা রক্ষা করতে এবং পর্যটন শিল্প বিকাশের লক্ষ্য এখানে সিমেন্টের ব্লক বা টেট্রাপড ব্যবহার করে শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করা হয়। বর্তমানে এটি চট্টগ্রামবাসীর প্রধান বিনোদন কেন্দ্র ও পর্যটন স্পট। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং নৌবাহিনীর একাডেমি এর কাছে খুবই অবস্থিত। এই সৈকতটি বিশেষ করে সূর্যাস্ত দেখার জন্য জনপ্রিয়। বর্তমানে এখানে ওয়াকওয়ে, বসার স্থান এবং নান্দনিক আলোকসজ্জা রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমরা যখন ১০-১২ বছর আগে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়েছিলাম, ঠিক তখনই এই পতেঙ্গা সমুদ্র সৈকতের পরিবেশটা ঠিক অন্যরকম ছিল। অর্থাৎ আমি এটাই বোঝাতে চেয়েছি, এই পতেঙ্গা সমুদ্র সৈকতের তেমন কোনো রাস্তাঘাট বা আশেপাশের বেড়িবাঁধ উন্নত ছিল না। কিন্তু অনেক বছর পর আমি যখন এই পতেঙ্গা সমুদ্র সৈকতে যাই, তখন এখানে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম এবং এখানে বিভিন্নভাবে অবকাঠামোগতভাবে পরিবর্তন এনেছে। এখানে যেন নদীর পার ভেঙে না যায়, এখানে সিঁড়ি দিয়ে এমনভাবে স্থাপনা করা হয়েছে যাতে পর্যটনরা খুব কাছে গিয়ে পানি অনুভব করতে পারে। এবং এখানে অনেকগুলো স্পিডবোট আছে, চাইলে ১০০ টাকা বা ২০০ টাকা খরচ করে আপনারা সমুদ্রের এই সুন্দর ফিলিংসটা নিতে পারবেন। আমার কাছে এটা খুবই অসাধারণ লেগেছে এবং এই পানির গর্জন আমাকে স্মরণ করিয়ে দেয় সেই কক্সবাজার সমুদ্র সৈকত, কুতুবদিয়া সমুদ্র সৈকত এবং বাঁশখালী সমুদ্র সৈকতের কথা। আসলে সমুদ্র সৈকত শুধুমাত্র এই পতেঙ্গা সমুদ্র সৈকত নয়, আরো অনেক সমুদ্র সৈকত আছে বাংলাদেশে। কিন্তু আমরা কতটা উন্নত করতে পেরেছি এই সমুদ্র সৈকতগুলো। যেমন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে রিসেন্টলি আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি কুতুবদিয়া সমুদ্র সৈকতের, যেটা আমার থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে অনেক বেশি সুন্দর লেগেছে। কিন্তু এই সমুদ্র সৈকত দর্শনার্থীদের আনাগোনা এত বেশি বেড়ে চলেছে, যার কারণ এখন এই পতেঙ্গা সমুদ্র সৈকতে অনেক বেশি পরিবর্তন এনেছে। যাই হোক, সর্বশেষ আমি একটা কথাই এটা বলতে চাই যে আমি অলমোস্ট ঘুরে ফিরে দেখে আমি আসলে খুবই আমার ভালো লেগেছে। আমি এই পতেঙ্গা সমুদ্র সৈকতে একটা স্টলে বসে আমি অনেকক্ষণ অবস্থান করেছি। এখানে আমি এক কাপ কফি খেয়ে এই সমুদ্রের শীতল বাতাসটা আমি গায়ে লাগিয়েছি।
এবং এখানে আমি যখন হাঁটছিলাম তখন একটা ঘোড়ার গাড়ি, যেটা আমার শৈশবের কথা স্মরণ করিয়ে দেয়। আমি যখন ছোট ছিলাম শৈশবে, তখন আমরা এই ঘোড়ার গাড়িগুলো দেখতাম, কিন্তু এখন দেখা যায় না। কিন্তু অনেক দিন পর আজকে এই ঘোড়ার গাড়িগুলো দেখলাম। এক কথা খুব অসাধারণ। দেখেন, এটা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতের যেই দূরবর্তী যে জাহাজগুলো এখানে ব্যবসায়িক কাজে এখানে মালামালের জন্য এনেছে। আমি কিছু ভিডিও আপনাদের সাথে সেটা শেয়ার করছি জুম দিয়ে। এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মধ্যেই অবস্থিত। এবং এটা এখানে হচ্ছে এমনভাবে রঙিন সজ্জায় সজ্জিত করেছে যেন প্রতিটা এই জায়গাটা এতটাই সুন্দর, পরিপূর্ণ এবং নান্দনিক। এতটাই হট ওয়েদার ছিল, চাইলে আপনি কোনো একটা ছাতার নিচে বসতে পারেন, আপন কোনো মানুষের সাথে অথবা নিজে একা। আপনি চাইলে এখানে জুস বারে গিয়ে জুস অর্ডার করতে পারবেন, খাবার অর্ডার করতে পারবেন। এখানে হচ্ছে কাঁকড়া আছে, জুস আছে, তারপর হচ্ছে কফি আছে, আরও অনেক খাবারের আইটেম আছে। ছোট ছোট বাচ্চারা যখন এখানে দোলনায় বসে দোল খাচ্ছিল, তখন ঠিক আমি তাদের মধ্যে এই সুন্দর মুহূর্তটা ধারণ করি। বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন এখানে এই যে পতেঙ্গা বিচের একটা সময় সবচেয়ে যে খাবারটা ফেমাস ছিল সেটা হচ্ছে ফিশ ফ্রাই এবং এই কাঁকড়া বোনা, কাঁকড়া ভাজি যে খাবারটা, এটা আসলে একটা সময় আমরা খুব বেশি পছন্দ করতাম। আমি সেটাই ভিডিও ধারণ করেছি। যাই হোক, এখানে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের আদলে এখানেও অনেকগুলো স্টল আছে, যেখানে ঝিনুকের দোকান, স্যান্ডেলের দোকান এবং 3/4 প্যান্ট, সানগ্লাস এবং পুরুষ এবং নারীদের অনেক ব্যবহারের জিনিসপত্র এখানে বিক্রি করা হচ্ছে। এবং ছোট ছোট বাচ্চাদের খেলনার জিনিস সহ আরও অনেক আকর্ষণীয় পণ্য বিক্রি করা হয়, যেটা পর্যটকদের জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয়, যেন সমুদ্র সৈকতে ঘুরে এই আনন্দটা পাই। এবং সর্বশেষ আমি যখন আবারও রাস্তায় আসি, তখন আমার ইচ্ছে করছিল না গাড়িতে চড়তে। আমি পুরো রাস্তাটা হেঁটেই আমি ব্লগ তৈরি করছি, আর খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এই রাস্তাটা একটা সময় খুবই ছোট ছিল, কিন্তু এই রাস্তাটা পাশে অনেক বড় চওড়া হয়েছে, তাই একাধিক গাড়ি ক্রস করার একটা সুযোগ হয়। বন্ধুগণ, যারা আমার মতো আগের চট্টগ্রাম সমুদ্র সৈকত অর্থাৎ পতেঙ্গা সি বিচ দেখেছেন, তাদের অন্তত এই রিসেন্টলি একবার যাওয়া দরকার। কারণ আগের থেকে এখন অনেক পরিবর্তনটা এসেছে, আর সেই পরিবর্তনটা একবার দেখা উচিত। যাই হোক, আমি হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি এটাই দেখতে চাচ্ছি যে এখানে পরিবর্তনটা আসলে কোন কোন জায়গায় এসেছে। আসলে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। এটা হচ্ছে টানেলের রুট, কর্ণফুলী টানেল, এবং পাশে হচ্ছে নাগরিক সেবা কেন্দ্র, কর্ণফুলী টানেল পতেঙ্গা। এখানে হচ্ছে এটা হচ্ছে কর্ণফুলী টানেল। এখানে হচ্ছে আপনি চাইলে ভেতরে ঢুকে ছবি তুলতে পারবেন না, ভিডিও তৈরি করতে পারবেন না, আপনি যা ইচ্ছে তা পারবেন না। এখানে কিছু রেস্ট্রিকশন আছে, এটা আমাদের মানতে হবে। এবং এটা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা গাড়ি এদিক দিয়ে ব্যয় হবে, আউট, ওইটা হচ্ছে ইন। তো যাই হোক, আমি এই সিকিউরিটি গার্ড ভাইয়ের সাথে কথা বলেছি। আমি বলেছিলাম আমি কি ভেতরে গিয়ে ভিডিও তৈরি করতে পারবো, উনি বলছেন না, এখানে কিছু রেস্ট্রিকশন আছে, যার কারণে এটা সম্ভব না। তা আমিও এই পাশে দাঁড়িয়ে যতটুকু সম্ভব আমি ভিডিওটা ধারণ করেছি। যাই হোক, আমি হচ্ছে
সমোহনীতে যাওয়ার জন্য, অর্থাৎ টানেলের ওই প্রান্তে যাওয়ার জন্য আমি বাসে উঠে গেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এই কর্ণফুলী টানেলটা দেখার জন্য। আমাদের এখানে হচ্ছে লোকালে করে যাচ্ছি বাসে। তা আমাদের বাসটা আসলে ছেড়েই দিবে এবং এক পর্যায়ে ছেড়েই দিয়েছে। এখন হচ্ছে টানেলের মেইন গেট, অর্থাৎ যেটা দিয়ে প্রত্যেকটা গাড়ি ঢোকে। কিন্তু এই টানেলের একটা নিয়ম হচ্ছে, এখানে হচ্ছে 2 চাকা বা 3 চাকার কোনো গাড়ি ঢুকতে পারবে না। এখানে হচ্ছে এই যেখানে এখানে রেস্ট্রিকশনটা করে দিছে, কোন কোন গাড়িগুলো চলতে পারবে না। তো যাই হোক, আমি বাসে উঠছি লোকালে, আমি যাচ্ছি। এটা জীবনের ফার্স্ট টাইম আমি এই টানেলে এক্সপিরিয়েন্সটা। তো সবাই সাথে থাকুন এবং আমি টানেলের ভেতরে যে পরিবেশটা আমি আপনাদেরকে সেটাই শেয়ার করব। আর হচ্ছে ওজন স্কেল পতেঙ্গা প্রান্ত। যাই হোক, এখন হচ্ছে টানেলের ভেতর দিয়ে প্রবেশ মুখে যাচ্ছে। সবাই দেখতে থাকুন এবং এত সুন্দর নান্দনিক একটা পরিবেশ, যেটা আসলে এদেশের মানুষ সৌন্দর্যটা ধরে রাখতে পারবে কিনা আমার সন্দেহ। আমরা টানেলের ভেতরেই প্রবেশ করছি এখন। দেখা যাক এখানের ভেতরের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আমি ফার্স্ট টাইম এই টানেলে কোনো বাসে চললাম এবং টানেলের কিছুদিন যাওয়ার পর গাড়ি এত বেশি স্পিডে যে মনে হচ্ছিল আমি বিমানে চড়তেছি। অনেক স্পিডে গাড়ি, ক্যামেরা আসলে গাড়ির বাইরে বের করাটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে আমার পক্ষে। তারপর আমি যতটুকু সম্ভব আমি ভিডিও ধারণ করেছি এবং এখানে একটু একটু ভয় লাগছিল আমার টানেলের ভেতরে। এখানে হচ্ছে মানে একদম ধোঁয়া ধোঁয়া এরকম একটা টাইপসের পরিবেশ। যাই হোক, ভয় প্লাস ভালো অভিজ্ঞতা সব কিছু মিলে টানেল থেকে আমরা বের হয়ে গেলাম। এই দেখেন, টানেল থেকে আমরা প্রায় বের হয়ে যাচ্ছি। তো বাই দ্য ওয়ে, এটা হচ্ছে খুব সুন্দর এবং সব কিছু মিলে আমার ভালো লেগেছে। এবং টানেলের বাইরের যে সুন্দর একটা পরিবেশ, সেটা আরও অনেক বেশি ভালো লেগেছে। আর এই টানেলের আশেপাশে হচ্ছে অনেক খালি জায়গা, যেটাতে হচ্ছে কৃষিকাজ করে মানুষ জীবিকা অর্জন নির্বাহ করে। আর হচ্ছে এখানে গাড়ির অর্থাৎ বাসের বাইরে আপনি ক্যামেরা বের করে যে ভিডিও ধারণ করবেন তাতে কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে এখানে অ্যাভেলেবেল কোনো গাড়ি না থাকাতে, মানুষ না থাকাতে আপনার ফোন চুরি হওয়ার সম্ভাবনা নেই। তাই আপনি চাইলে খুব অনায়াসে একদম ভিডিও তৈরি করতে পারবেন, ছবি তুলতে পারবেন। তবে সাবধানে, যেন মোবাইলটা পড়ে না যায়, ভেঙে যাবে। এবং একটা এখানে মাজার আছে, যে মাজারটার আমি দূর থেকে যতটুকু সম্ভব আমি একটা শট নিয়েছি। আমি কোনোবার এই মাজারে যাই নাই এবং সর্বশেষ আমি টানেলের মুখে চলে আসলাম। এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।